শুক্রবার একমাত্র টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। ওয়ানডেতে হোয়াইট ওয়াশ করলেও এই ফরম্যাটে অভিজ্ঞতায় পিছিয়ে থাকা টাইগারদের আত্মবিশ্বাসের নাম বর্তমান পারফরম্যান্স। যে ফ্লোতে আছি খেলতে পারি, তো আমি বললাম যে আমরা ইকুয়াল টিম এখন এবং আমরা ভালো করতে পারি। আফ্রিদির মুখে মাশরাফিদের প্রশংসা, তবে টি-20তে নিজেদের সামর্থ্য জানিয়ে দৃঢ় কণ্ঠে বললেন জয় চায় টিম পাকিস্তান। Bangladesh, they're doing very well. They're playing very well at the moment. Very hopeful and very positive that inshallah the body language of Pakistani players very positive, very good, new talented guys. টিকিটের জন্য হাহাকার, ব্যাংক বলছে পর্যাপ্ত টিকিট দেয়নি বিসিবি, পুলিশের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ। পুলিশে সকালবেলা প্রথমে বলে যে লাইনে দাঁড়াও, 500 করে দাও, তোমাকে লাইনে দাঁড়া করাই দেই। আমি যখন পুলিশে জিজ্ঞেস করি যে লাইনে দাঁড়িয়ে টিকিট পাওয়া যাবে কিনা, ও বলছে যে মনে হয় পাওয়া যাবে না, তুমি আমার 500 টাকা দাও তাহলে ঢুকতে পারবা। দেখছিলেন খেলার সময় শিরোনাম। দেশ বিদেশের খেলাধুলার সব খবর নিয়ে সাজানো আমাদের এই নিয়মিত আয়োজন, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি সাজিদ মুস্তাহিদ। দর্শক, বাংলাদেশ পাকিস্তান সিরিজ নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত। শান্ত ভাই, আপনাকে স্বাগত। কালকে বাংলাদেশের একমাত্র টি-20 ম্যাচ, এই ম্যাচ নিয়ে আমরা অনেক কথা বলবো এবং বাংলাদেশের ক্রিকেট নিয়েও কথা বলবো, তবে এই ম্যাচটির প্রিভিউটা আমরা আগে একটু দেখে আসি। অবশ্যই। বাংলাদেশ ও পাকিস্তান সিরিজের টি-20 প্রসঙ্গ। শুক্রবার সিরিজের একমাত্র টি-20 ম্যাচে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। এই ফরম্যাটে টাইগারদের ঘাটতি থাকলেও দলের ধারাবাহিক পারফরম্যান্স এই ম্যাচও জেতা সম্ভব বলে বিশ্বাস অধিনায়ক মাশরাফির। অন্যদিকে জয়ের কথা না বললেও পাকিস্তানের অধিনায়ক শহীদ আফ্রিদি বললেন ম্যাচটি হবে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। মিরপুরে ক্রিকেট ও বিনোদনের এই ম্যাচটি শুরু হবে শুক্রবার সন্ধ্যা 6:30টায়। 2005 সালে স্বল্পদৈর্ঘ্যের ক্রিকেটের যাত্রার পরের বছর থেকে এ পর্যন্ত বাংলাদেশ টি-20 ম্যাচ খেলেছে 41টি, যাতে জয় মাত্র 11টি। এই পরিসংখ্যানই বলছে এই ফরম্যাটের সাথে খুব একটা ধাতস্থ হতে পারেনি এদেশের ক্রিকেট। যদিও খ্যাপাটে ব্যাটিং করতে পছন্দ করেন টাইগার ব্যাটসম্যানরা, কিন্তু সাকিব ছাড়া দলের বাকিরা নিয়মিত টি-20-র সাথে এতটা মানিয়ে নিতে পারেনি। তাই ওয়ানডেতে প্রতিপক্ষ পাকিস্তানের দাম্ভিকতা গুড়িয়ে দিলেও এই ফরম্যাটে ফেভারিট ঠিক কেউই না। যে ফ্লোতে আছি খেলতে পারি, তো আমি বললাম যে আমরা ইকুয়াল টিম এখন এবং আমরা ভালো করতে পারি। ভালো খেলতে পারলে এক্সপেরিয়েন্স অবশ্যই হার মানতে বাধ্য না। আমরা ম্যাক্সিমাম 4 ডে ক্রিকেট নাহলে 1 ডে ক্রিকেটই বেশি খেলি, তো এখানে ল্যাক অফ প্র্যাকটিস তো অবশ্যই আছে। অ্যাট দ্য সেম টাইমে ধরেন আপনি টি-20-র জন্য তো প্রস্তুতি নিতেও পারেন না, আর একটু বেশি ম্যাচ খেলার সুযোগ পাই টি-20, যেহেতু ওয়ার্ল্ড কাপ আছে সামনে, তো আমরা বেটার টিম হতে পারি। অন্যদিকে বাংলাদেশ সফরে একটি জয়ের খোঁজে ক্রিকেট জ্যোতিষীর কাছে স্বর্ণপন্ন হবার উপক্রম পাকিস্তানের। ওয়ানডে সিরিজে লজ্জার ভরাডুবির পর টি-20 ম্যাচে জয়ের মুখ দেখতে বুম বুম আফ্রিদির নেতৃত্বে উড়িয়ে আনা হয়েছে আরও 3 ক্রিকেটার। কিন্তু বাংলাদেশের দুর্দান্ত পারফরমেন্সে সাহস করে জয়ের কথা স্পষ্ট করে না বললেও আফ্রিদি বললেন এই ফরম্যাটে তাদের দল অনেক পরিণত। বিশ্বকাপ থেকে শুরু করে এখন পর্যন্ত দল হিসেবে বাংলাদেশ দারুণ খেলেছে, তাই নিঃসন্দেহে এই ম্যাচটি উত্তাপ ছড়াবে। তবে ওয়ানডের তুলনায় আমাদের টি-20 দলটি অনেক পরিণত, তাই ভালো ফলাফলই আশা করছি। ওয়ানডেতে জয় উৎসবের পর ভবিষ্যতের কথা ভেবে বাঁহাতি পেসার মুস্তাফিজ আর ব্যাটসম্যান রনি তালুকদার কিংবা লিটন দাসকে বাজিয়ে দেখতে পারে টাইগারদের টিম ম্যানেজমেন্ট। স্বল্প দৈর্ঘ্যের ক্রিকেট টি-20-তে খুব একটা অভ্যস্ত নয় বাংলাদেশ, তার উপর আবার প্রতিপক্ষ পাকিস্তান যোজন এগিয়ে, কারণ 7 বারের দেখায় সববারই হেরেছে টাইগাররা। তবে সব পরিসংখ্যানের পাতায় কিন্তু উল্টে যেতে পারে টাইগারদের ধারাবাহিক পারফরমেন্সে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমাদের সঙ্গে কথা বলতে স্টুডিওতে উপস্থিত আছেন হাসিবুল হোসেন শান্ত। শান্ত ভাই, পাকিস্তানের অধিনায়ক অনেক আত্মবিশ্বাসী, উনি বলছেন যে তারা এই ফরম্যাটে অনেকটা এগিয়ে আছে, পরিসংখ্যানও একই কথা বলছে। আপনার চোখে কালকের ম্যাচে এগিয়ে থাকবে কোন দল? আসলে বাংলাদেশ যেভাবে ব্যাটিং করে আসছে ওয়ানডেতে এবং ওয়ার্ল্ড কাপে, আমার মনে হয় যে বাংলাদেশের যদি এই পারফরমেন্স ধরে রেখে ব্যাটিং করতে পারে, অবশ্যই বাংলাদেশকে আমি এগিয়ে রাখবো। তবে ইতিহাস বা পরিসংখ্যান কিন্তু বলছে যে পাকিস্তান দলটি টি-20-তে অনেক বেশি বিধ্বংসী বলা যায়, কেননা তারা সবচেয়ে বেশি টি-20 ম্যাচ খেলেছে, 50টিতেই জিতেছে। ইতিহাসে তো বলা হয় পাকিস্তান আগে অনেক ভালো টিম ছিল, ঠিক আছে, তো 16 বছর পরে আমরা কিন্তু এখন আমরা দেখেন একটা সময় কিন্তু আমরা পাকিস্তানের সাথে যখন খেলতাম, এখন যে পাকিস্তান যেভাবে হয়েছিল, পুরো টিমটা ডাউন হয়েছিল,
আমরা এরকম আগে এরকম ডাউন হয়ে থাকতাম, কিন্তু এখন জিনিসটা কিন্তু বিপরীত হয়ে গেছে। আমরা হেড আপ করে মাঠের বাইরে হচ্ছি, ভালোভাবে জিতছি, পাকিস্তানরা হেড ডাউন করে যাচ্ছে। বাট আমার মনে হয় যে এই যে আমাদের যে কনফিডেন্স এবং আমরা যেভাবে ব্যাটিং করছি, বোলিং করছি, ফিল্ডিং করছি, আমাদের টিম অনেক স্ট্রং বর্তমানে। বাট ওদের কিছু নতুন প্লেয়ার এসছে, আফ্রিদি ওদের কি প্লেয়ার হবে আমার কাছে মনে হয়, ওর বোলিং ওর ব্যাটিং যদি আমরা আফ্রিদিকে রান না করতে দেই তাহলে মনে হয় আমাদের জেতার চান্স খুব বেশি থাকবে। আর বাংলাদেশের দলটা কেমন হচ্ছে আপনার চোখে? নতুন এই দলে যে কয়েকজন ক্রিকেটার আছেন, যে আমরা দেখেছি রনি তালুকদার, লিটন দাস এবং মুস্তাফিজুর রহমান, তিনজন আসলে এখনো অভিষেক হয়নি বাংলাদেশের হয়ে। এছাড়া সৌম্য সরকারও কিন্তু এখন পর্যন্ত কোনো টি-20 খেলেনি। তো নতুনদের নিয়ে একটি দল সাজানো হয়েছে। আসলে আমি কাছ থেকে লিটনকে দেখেছি, ওর টেকনিক অনুযায়ী ইজ এ ভেরি গুড ব্যাটসম্যান এবং ওর হাতে অনেক স্ট্রোক আছে। রনি তালুকদার অনেকদিন ধরে রান করছে, সৌম্য সরকার কিন্তু আপনার সৌম্য সরকার না, শুভতহম ভালো খেলছে ব্যাটিংয়ে। আসলে মুস্তাফিজের আন্ডার 19 সে লেফট হ্যান্ড বলার, আমি আসলে ওকে দেখিনি, তো ওর বিষয়ে আমি কিছু বলতে পারছি না এখন বর্তমানে। বাট টিম কিন্তু যারা আছেন সবাই কিন্তু ফর্মে আছেন, সবচেয়ে বড় জিনিস যে সবাই ফর্মে আছেন, সবার রানের মধ্যে বা উইকেটের মধ্যে আছে। তো আমার মনে হয় যে যদি তাদের সেই ধারাবাহিকতা মাথায় ধরে রাখতে পারে অবশ্যই আমরা জিতবো। বাট আমাদেরকে ওপেনিং জুটি এইবার দেখেন ওয়ানডেতে ওপেনিং জুটিতে কিন্তু ভালো রান এসেছে। তো ওপেনিং জুটি থেকে যদি রান আসে তাহলে মনে হয় টিম জেতার চান্স আরো বেশি থাকবে। বাট ওপেনিং থেকে ব্যাটিং যারা করবে 1, 2, 3, 4, 5 এর মধ্যে থেকে কাউকে না কাউকে রান করে ভালো একটা রান করে বের হতে হবে। তবে আমরা দেখেছি যে রনি তালুকদার ওয়ানডে সিরিজের দলে ছিল, কিন্তু এখন পর্যন্ত ম্যাচ পাননি। সেক্ষেত্রে কালকের ম্যাচে কাউকে অভিষেক করানোটা কতটা আসলে ঠিক আসলে হবে? এখন টি-20তে যদি নামানো হয় তাকে সারাক্ষণ স্ট্রোকের উপর খেলতে হবে। সৌম্য সরকার ভালো ফর্মে আছে, সো আমার মনে হয় না এখানে চেঞ্জ হবে। আমি জানি না, আমার ইয়েতে মনে হয় যে সৌম্য সরকারকে খেলানোই ভালো হবে। আর অন্যদিকে যদি আমরা পাকিস্তান দলটির কথা বলি, যা কিছুক্ষণ আগে বললাম যে তারা সবচেয়ে বেশি টি-20 ম্যাচ খেলেছে। আফ্রিদি, গুল এবং আজমল তারা টি-20 শীর্ষ 3 উইকেট শিকারী এবং তারা শুধু তাই না, টি-20তে সবচেয়ে বেশি যে 6 জন ম্যাচ খেলেছে তার 3 জনই পাকিস্তানি। অনেক এরকম আছে যেগুলো তাদের পক্ষে কথা বলে। আসলে আজমল কিন্তু এই 3টা ওয়ানডেতে দেখেন আপনি কিন্তু ওর কোনো ভালো পারফরমেন্স বোলিং সেরকম করতে পারেনি, এবং হাফিজও কিন্তু কালকে দেখেছি একদম ফর্মে নেই, ব্যাটিংয়েও ফর্মে নেই। আমি জানি না আফ্রিদি ওয়ানডে খেলেননি, টি-20 উনি কিভাবে খেলে বাংলাদেশের সাথে উনি সবসময় ভালো খেলেন। একটা ম্যাচে মনে আছে যে বাংলাদেশ 326 করেছিল গত এশিয়া কাপে, একলাই কিন্তু 25 বলে 70 করে গেম বের করে নিয়ে আসছে। আসলে এখন আমার কাছে মনে হয় যে ওদের একজন বোলার আছে পাকিস্তানে, জুলফিকার, লেফট হ্যান্ড বোলার, সে হয়তো একটু ট্রাবল দিতে পারে বাংলাদেশ টিমকে। এছাড়া পাকিস্তান টিমের যে পেস বোলিং অ্যাটাক, তাদেরকে আমরা ব্যাটসম্যানরা যেভাবে খেলেছে ওয়ানডেতে, আমার মনে হয় না তাদের কোনো অসুবিধা হবে টি-20তে খেলার জন্য। তবে একটা জিনিস দেখবেন যে আমরা যে ব্যাটিং করেছি মুশফিকে দেখেন টি-20র মতনই, রান বেশি বল কম, সো একই জিনিস টি-20তেই হবে আমার কাছে মনে হচ্ছে। তবে আহমেদ শেহজাদ, যিনি কিনা বাংলাদেশের এগেইনস্টে তার একটা সেঞ্চুরি আছে টি-20তে, এবং সোহেল তানভীর যার 170টার মতো টি-20 খেলার অভিজ্ঞতা আছে, এই প্লেয়ারগুলোর ইনক্লুশন পাকিস্তান হবে কিনা? অবশ্যই একটু কঠিন হবে, তাদের অভিজ্ঞতা আছে, তারা অনেক ম্যাচ খেলা আছে তারা কোন পরিস্থিতিতে কিভাবে বল করতে হয়, কিভাবে ব্যাটিং করতে হয়, সেগুলোর ব্যাপারে তাদের অভিজ্ঞতা অনেক বেশি। এই জায়গাগুলি একটু আমাদের যারা কর্মকর্তা আছেন তারা এগুলো নিয়ে আসলে আমাদের যারা প্লেয়ার তাদের সাথে একটু হোমওয়ার্ক করা দরকার। তাদের কোন জায়গায় উইক পয়েন্ট আছে, কোন জায়গায় বল করলে তারা রান করতে পারে না, বা কোন জায়গাটা ওরা বেশি বল করে, সেই জায়গাগুলি কিভাবে থামানো যায়, এগুলো চিন্তা করতে হবে আমাদের বাংলাদেশ টিমের জন্য। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টি-20 ম্যাচকে সামনে রেখে বৃহস্পতিবার টিকিট বিক্রি করা হয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবির নির্ধারিত শাখা থেকে। কিন্তু চাহিদার চেয়ে টিকিট অপ্রতুল হওয়ায় খালি হাতে ফিরতে হয়েছে অনেক দর্শককে। অনেকের অভিযোগ, পুলিশ কালোবাজারের মাধ্যমে টিকিট বিক্রি করছে। অন্যদিকে বিসিবি ব্যাংককে পর্যাপ্ত টিকিট না দিয়ে নিজেদের কাছে রেখে দেয়ায় দর্শকদের চাহিদা পূরণ করা যাচ্ছে না বলে জানান ব্যাংক কর্মকর্তা। ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ, এবার টি-20র পালা। টাইগার সমর্থকদের আগ্রহ তাই আকাশচুম্বী। সবাই চান মাঠে বসে টাইগারদের খেলা উপভোগ করতে। টিকিট যখন সোনার হরিণ, সেখানে এরকম ভিড় হয়তো অনাকাঙ্ক্ষিত কিছুই নয়।
ঘন্টার পর ঘন্টা তারা টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন, অথচ লাইনে নিজের জায়গা একটুও পরিবর্তন না হয় ক্লান্তি, আক্ষেপ আর ক্ষোভ সবই ছিল দর্শকদের কণ্ঠে। 8টা বাজে আসছি গত রাত্রে, এ পর্যন্ত দাঁড়িয়ে আছি, এখানে সিরিয়ালে ছিলাম, মাঝখান দিয়ে পুলিশ লাঠি পিটা করে সিরিয়াল ছড়িয়ে দিচ্ছে। কাল রাত 10টাতে ওয়েট করছে, এখনো পর্যন্ত টিকিট পাই নাই। 5:30 থেকে লাইনে দাঁড়ায় আছি, এখনো লাইনে দাঁড়াচ্ছি, প্রচুর রোদ, এত কষ্ট হচ্ছে যা বলার মতো না। আমরা এখানেই দাঁড়ায় আছি, আগাইতেই পারি নাই। দীর্ঘ ভোগান্তি পোহালেও যারা টিকিট পেয়েছেন তাদের মুখে ছিল হাসি। তবে অনেকেই অভিযোগ করেন নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পুলিশ টাকার বিনিময়ে টিকিট পাইয়ে দেওয়ার সহজ ব্যবস্থা করে দিচ্ছে। পুলিশে সকালবেলা প্রথমে বলে যে লাইনে দাঁড়াও, 500 করে দাও, তোমাকে লাইনে দাঁড়া করাই দেই। পুলিশে জিজ্ঞেস করেছে যে লাইনে দাঁড়িয়ে টিকিট পাওয়া যাবে কিনা, বলছে যে মনে হয় পাওয়া যাবে না, তুমি আমার 500 টাকা দাও তাহলে ঢুকতে পারবা। কিন্তু পুলিশের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়। পুলিশ টিকিট দেয় না, টিকিট দেয় ইউসিবি, এবং এখানে লাইনে ছাড়া ঢুকারও কোনো স্কোপ নাই, এবং কোনো পুলিশ সদস্যকে এখান থেকে কোনো টিকিট দেওয়া হয় না। অন্যদিকে ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলছেন টিকিটের চাহিদা বেশি থাকলেও পরিমাণ অপর্যাপ্ত থাকায় তারা দর্শকদের চাহিদা মেটাতে পারছেন না। যে পরিমাণ দর্শক লাইনে দাঁড়িয়ে আছে ওই পরিমাণ দর্শক টিকিট আমাদের কাছে নেই। সবাই এখন মাঠে গিয়ে খেলা দেখতে চায়, তো সেক্ষেত্রে তো স্টেডিয়ামের একটা ধারণ ক্ষমতা একটা ব্যাপার আছে, টিকিটের একটা লিমিটেশন আছে। দর্শকরা আরও অভিযোগ করেন ব্যাংকে টাকা জমা দিয়ে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর সদস্যরা অনেক টিকিট নিয়ে যান বিভিন্ন সময়ে। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক পেসার হাসিবুল হোসেন শান্তর সঙ্গে। শান্ত ভাই, আমরা আসলে পাকিস্তান নিয়ে অনেক কথা বলছিলাম, তবে বাংলাদেশের প্রসঙ্গে যদি আসি, যে বাংলাদেশ এখন পর্যন্ত 41টি টি-20 খেলেছে। 2006 সালে খেলা শুরু করেছে, এই প্রায় 9 বছর হতে চললো, মাত্র 41টি। এটা কি সংখ্যাটা একটু কম হয়ে যায়? অনেক কম। আসলে আমাদের দেশে টি-20 খেলাটা খুবই কম হচ্ছে, ঘরোয়া ক্রিকেটেও কিন্তু টি-20 সংখ্যাটা কম। তো আমাদের মনে হয় যে টি-20টা একটু বেশি খেলা দরকার, সাথে আরো কিছু ফরম্যাট তৈরি করা দরকার, যে সব আপনার আন্ডার 19 এ টিম নিয়ে কিছু টি-20 ম্যাচ করা দরকার। তাহলে আসলে মানে যদি অনেকদিন নাও খেলে থাকে, তারা দেখা যায় যে ওইখান থেকে, যেমন আন্ডার 19 থেকে একটা প্লেয়ার এসেছে, তারা আর কি খেলার মধ্যে থাকতে পারে। বাট এই জিনিসগুলো আসলে বোর্ডের অনেক আরো বড় বড় কর্মকর্তা আছেন, অনেক জ্ঞানী লোক আছেন, তারা প্ল্যান করেন কেন না জানেন, বাট করেন না কেন, এটা আসলে আমার চিন্তা ধারণার বাইরে। তবে আমরা জানি যে সাকিবই বাংলাদেশের কিন্তু সবচেয়ে অভিজ্ঞ টি-20 ক্রিকেটার, প্রায় অলমোস্ট 150টার মতো একটা টি-20 খেলার অভিজ্ঞতা আছে, 100-র বেশি খেলার অভিজ্ঞতা একমাত্র তারই কিন্তু আছে টি-20। তো কালকের ম্যাচটিতে আসলে সাকিব, আমরা জানি যে আপনার আইপিএল খেলছে, সিপিএল খেলছে, বিগ ব্যাশও খেলছে, তো তার উপর কি একটু দর্শকদের প্রত্যাশা বেশি থাকবে? হ্যাঁ, অবশ্যই তার অভিজ্ঞতা বেশি, কোন পরিস্থিতিতে কিভাবে খেলতে হবে, সে যদি টিমকে সাপোর্ট করে বা টিমের মেম্বারদের সাথে কথাবার্তা বলে, তাহলে মনে হয় বাংলাদেশের জন্য টি-20টা পাকিস্তানের সাথে জিতাটা একটু সহজ হবে। আর আরেকটি বিষয়, যে বাংলাদেশে যে 11টি ম্যাচ হয়েছে, এর মধ্যে কিন্তু আমরা যদি দেখি যে মাত্র 2টি ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ এবং 2টি ম্যাচ বাংলাদেশ জিতেছে জিম্বাবুয়ের এগেনস্টে। বাকিগুলো আইসিসির সহযোগী দেশ নেপাল, আফগানিস্তান, হংকং কিংবা আপনার অন্যান্য আয়ারল্যান্ডের এগেনস্টে জিতেছে, বা নেদারল্যান্ডসের। তো এই বাংলাদেশের বড় দলগুলোকে টি-20তে হারাতে না আসলে ওয়ার্ল্ড কাপের পর থেকে দেখেন আমাদের টিমের সিনিয়রিটি কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। আমরা যে ভালো ক্রিকেট খেলা শুরু করেছি সেটার একটা প্রমাণ আমরা দেখাচ্ছি, পাকিস্তানের সাথেও আমরা সেটা দেখিয়েছি। সো আমার মনে হয় যে টি-20 তো সেটা দেখা যাবে, বাট আমরা অনেকদিন পরে টি-20 খেলছি, লাস্ট খেলেছিলাম গত বছর ওয়ার্ল্ড কাপ। আর টি-20তে আসলে প্রেডিক্ট করা অনেক টাফ, কোন সময় কোন টিম কে ভালো খেলে এটা আসলে ভেরি ডিফিকাল্ট বলা আগের থেকে। তবে আমরা একটু আগে যা বললাম, যে লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা খেলেছি লাস্ট টি-20 বাংলাদেশে হলো, এরপর ওয়েস্ট ইন্ডিজ এগেনস্টে যে ম্যাচটি ছিল অগাস্টে, সেটি পরিত্যক্ত হয়েছিল, দীর্ঘ সময় গ্যাপ, এবং অনেকে বলে যে টি-20 অনেক হাই ইন্টেন্সিটি, ওয়ানডে ম্যাচে আমরা 2টো ওভার বাজে গেলেও কিন্তু আসলে আমরা কামব্যাক করার সুযোগ থাকে, টি-20তে সেরকম কোনো সুযোগ থাকে না, কোনো চান্স থাকে না। কোনো চান্স থাকে না, এক ওভারে কি 3 বলে দেখা যায় ফলাফল চেঞ্জ হয়ে যায়। সেক্ষেত্রে কোপ আপ করতে গিয়ে টাইগারদের কোনো সমস্যা হবে কিনা? এখানে নর্মাল আমার কাছে বলার যারা আছেন তাদেরকে চিন্তা রাখতে হবে যে যদি আমি উইকেটের জন্য যাব না, ডট বলের জন্য আমি বোলিং করব, যাতে ডট বলটা বলতে বোঝাতে যাচ্ছি যে আমি প্রতি বলে যাতে রান না হয় সেই দিকে আমরা বেশি মনোযোগ দিব, এবং ব্যাটসম্যানদের চিন্তা করতে হবে প্রতি বলে যাতে মিস না হয় রান, সেদিকে খেয়াল রাখতে হবে, তাহলে আসলে এখান থেকে বের হয়ে আসে মানে ভালো একটা স্কোর আসবে।
শান্ত ভাই, আরেকটি বিষয় যে আজকে কিন্তু প্রেস কনফারেন্সে মাশরাফি বলেছেন যে বাংলাদেশ যে টি-20 ম্যাচ খেলছে না বেশি। আমরা যদি দেখি যে ঘরোয়া লিগে সবশেষ ছিল বিজয় দিবস টি-20, যেটি 2013 সালের ডিসেম্বরে কিন্তু হয়েছিল। এরপর 2015 সাল বিপিএল তো নেই, গত কয়েক বছর ধরে কোনো টি-20 ম্যাচ নেই ঘরোয়া ক্রিকেটেও। তো আপনি বাংলাদেশ আসলে এটা বোর্ড থেকে অবশ্যই উদ্যোগ নেওয়া উচিত আমার মতে। তাদের নিশ্চয়ই ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারে টি-20-র কোনো ফরম্যাট রেখেছেন কিনা আমি ঠিক জানি না, বাট রাখা উচিত। বাট যারা আছেন এখন তারা অবশ্যই চিন্তা করছেন টি-20-র জন্য কি করা যায়। মনে হয় সামনে ভালো টুর্নামেন্ট আসবে টি-20। কিন্তু আবার আগামী বছরে কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ, সেক্ষেত্রে প্রস্তুতিরও একটা ব্যাপার থাকে। আপনি দেখেন না যে ওয়ানডের আগে কিন্তু এই যে পাকিস্তানি ওয়ানডের আগে সাথে বিসিএল, এখানে বিসিএল কিন্তু 4 ডে কথা ছিল, বাট পাকিস্তান আসবে দেখে কিন্তু এখানে ওয়ানডে করা হয়েছে। তো আমার মনে হয় যে সামনে এই জিনিসগুলো কভার করে আসবে, টি-20 চলে আসবে। দেখা যাবে কোনো সিরিজের আগে বিসিএল যদি এরকম খেলা থেকে বিসিএল টি-20 চলে আসবে। তো সেই খেলাগুলো যদি বাংলাদেশ বোর্ড যদি করে দেন তাহলে বাংলাদেশের ক্রিকেট প্লেয়ারদের জন্য অনেক উপকার হবে। আর আরেকটি বিষয় যে আমি যদি বলি যে বাংলাদেশের টি-20 যারা ক্রিকেটার আছেন, মুশফিকুর রহিমের কথা একটু বলতে চাই যে বাংলাদেশে 11টি ম্যাচ খেলেছে বা জিতেছে টি-20-তে, সবগুলোতেই তিনি ছিলেন কিন্তু দলের সদস্য। তা মুশফিককে কিভাবে দেখছেন যে মুশফিক ওয়ার্ল্ড কাপে ভালো খেললেন, ওয়ানডে সিরিজে ভালো শুধু ওয়ার্ল্ড কাপ না, আপনি যদি দেখেন 2014 থেকে তার গ্রাফ যদি দেখেন, গ্রাফ কিন্তু উপরের দিকে উঠছে। 700 বেশি রান করেছে 2014 এবং তার ব্যাটিং এর যে টেকনিক দিনে দিনে ভালো হচ্ছে। ও কিন্তু প্রচুর হার্ড ওয়ার্কার। দেখা যায় যে ন্যাশনাল টিমের ও সবার আগে মাঠে চলে আসে, নক করছে, অনেক বেশি হার্ড ওয়ার্কার। এবং তার টেকনিক এত ভালো, আমার মনে হয় সামনে সে 1 থেকে 10-এর মধ্যে চলে আসবে তার ব্যাটিং র্যাঙ্কিং। এমনিতে কিন্তু আসলে আপনার র্যাঙ্কিং প্রকাশ করেছে এবং মুশফিক কিন্তু তার ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে পেয়েছে। সে নিয়ে আমাদের একটি নিউজ আছে, সেটা আমরা পরে প্রচার করব। তবে আপনাকে শান্ত ভাই আরেকটি বিষয় জানতে চাইবো যে এই ওয়ানডে সিরিজের আত্মবিশ্বাস, আসলে সামনে আরো বেশ কিছু সিরিজ আছে, টি-20 ম্যাচের পর টেস্ট সিরিজ, তো এই আত্মবিশ্বাসটা আসলে কতটুকু আসলে অবশ্যই আত্মবিশ্বাস যত বেশি থাকবে প্লেয়ারদের কনফিডেন্স তত বেশি থাকে। বাট টেস্ট সামনে আসছে, বাংলাদেশের ক্রিকেট কতদূর উন্নতি হয়েছে সেটা কিন্তু টেস্টেই বোঝা যাবে। টেস্ট হলো এমন একটা জায়গা যেখানে একটা ব্যাটসম্যানদের ধৈর্য ধরে খেলতে হবে, টেকনিক ভালো হতে হবে, বোলারদেরও সেরকম আমাকে উইকেট কিভাবে বার করতে হবে। টেস্টেই কিন্তু তার এইগুলা বোঝা যায় যে আমি কতটা স্ট্রং ব্যাটিংয়ে, কতটা স্ট্রং আমি বোলিংয়ে, আমার মনোযোগ কতটা আছে মাঠে, এই টেস্টের মধ্যেই বোঝা যাবে। এবং বাংলাদেশের যে ইমপ্রুভমেন্ট হয়েছে সেটা কিন্তু আরো ভালোভাবে বোঝা যাবে টেস্টের উপর নির্ভর করছে। টেস্টের উপর আরেকটি বিষয় যে আমরা দেখেছি যে আপনার বড় দলগুলো যেমন অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের মতো দেশগুলোর কিন্তু যে টি-20-র জন্য আলাদা কিছু ক্রিকেটার থাকেন যারা শুধু টি-20 খেলেন, টি-20 খেলে খেলে পরে দেখা যায় ওয়ানডে বা টেস্টে এসেছেন। তো বাংলাদেশের কি সে পথে হাঁটা উচিত? হ্যাঁ, সেভাবে বাংলাদেশ আগাচ্ছে কিন্তু। নতুন যেমন লিটন দাস, নতুন একটা পেস বোলার, লেফট আর্ম বোলার মোস্তাফিজকে নিয়েছেন। তো হচ্ছে আস্তে আস্তে দেখা যাবে যে টি-20-তে পুরা দেখা যাবে 5-6 জন শুধু টি-20-র জন্যই আলাদা করে খেলা হবে। আমার মনে হয় আস্তে আস্তে হবে, বাংলাদেশ আগাচ্ছে, প্ল্যান অনুযায়ী আগাচ্ছে, বাট একটু ধীরে গতিতে আগাচ্ছে, এই যা। পাকিস্তানের মতো ক্রিকেট পরাশক্তিকে বাংলাওয়াশ করাটা টাইগারদের জন্য অনেক বড় অর্জন বলে মনে করছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা। আর এই জয়ের ফলে তৈরি আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে ভবিষ্যতে টাইগাররা যে কোনো দলের বিরুদ্ধে জয়লাভ করতে পারবে বলেও জানান সাবেকরা। দীর্ঘ 16 বছর পর পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে জয় করার ব্যাপারটা যেন কোনোভাবেই তৃপ্ত করতে পারছিল না বাংলাদেশের ক্রিকেটারদের। তাই তো ওয়ানডে সিরিজের 3 ম্যাচের প্রতিটিতে প্রতিপক্ষকে দাপটের সাথে হারিয়ে প্রথমবারের মতো পাকিস্তানকে বাংলাওয়াশ করেই তৃপ্তির ঢেকুর তুলল মাশরাফি মুশফিকরা। আর টাইগারদের এমন বীরত্বপূর্ণ জয়ে বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের মাঝে এখন শুধুই তামিম সৌম্য বন্দনা। আমাদের টাইগাররা এবার পাকিস্তানকে যেভাবে এত মার্জিনে হারালো, এটা পুরো সিরিজটাই একটা মিসম্যাচ সিরিজ হয়ে গেছে। বাংলাদেশ অসাধারণ একটা ওডিআই সিরিজ খেলেছে পাকিস্তানের সাথে। সাবেকদের মতে বাংলাদেশ এখন অনেক পরিপক্ক একটি দল। তাছাড়া মাশরাফি বাংলাদেশ দলের সেরা অধিনায়ক বলেও মন্তব্য করেন তারা। ওডিআই ক্যাপ্টেন মাশরাফি একজন ফাইটার, ও কিন্তু লিডস ফ্রম দি ফ্রন্ট। এখন টিম খুব একটি শক্তিশালী টিম হিসাবে পরিণত মনে হচ্ছে আমার কাছে। পুরো মানসিকভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের প্লেয়াররা। যেটা শুরু হয়েছিল ঠিক বিশ্বকাপ থেকে, তাদের আত্মবিশ্বাস যে দে ক্যান মেক ইট হ্যাপেন। মাশরাফি বিন মুর্তজা, তার ভিতরে ওই ইমাজিনেশনটা একটু বেশি কাজ করে আমি বিশ্বাস করি। বাংলাদেশ দলের মধ্যে যে আত্মবিশ্বাস বিরাজ করছে তা ধরে রাখতে পারলে কয়েক বছরেই র্যাঙ্কিংয়ে অনেক দূর এগিয়ে যাবে বলে মনে করেন সাবেক এই ক্রিকেটাররা। এক্সপিরিয়েন্স সিনিয়র প্লেয়ার আছেন যারা পারফর্ম করছেন, একই সঙ্গে এক ঝাঁক
নবীন খেলোয়াড় ব্যাটিংয়েও বোলিংয়েও চলে আসছে, একটা ব্লেন্ডিং আমরা দেখতে পাচ্ছি এখানে। তো এইটা যদি থাকে আমাদের ফিউচার কোনো সমস্যা হওয়ার কথা নয়। তিনও জায়গায় আমাদের কিন্তু পার্টনারশিপগুলি কাজ করেছে। এই প্লেয়ারগুলি এখন অনেক ম্যাচিওর এবং আরও 2-3 বছর পরে এই দলটা কিন্তু ক্যাপেবল অফ কামিং টু দ্য র্যাঙ্ক অফ 3rd or 4th। 9টি টেস্ট খেলুড়ে দেশের মধ্যে ইতিমধ্যেই 4টিকে বাংলাবাস করেছে টাইগাররা, বাকি আছে 5টি। মাশরাফি সাকিবদের পারফরম্যান্স এখন কোটি কোটি ক্রিকেট ভক্তকে স্বপ্ন দেখাচ্ছে বাকি দেশগুলোকেও বাংলাবাস করার। কারণ আমাদের ব্যাটসম্যান সব ফর্মে আছে। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক হোয়াইট ওয়াশের পর বাংলাদেশের ক্রিকেটারদের ব্যক্তিগত র্যাঙ্কিংয়েও এসেছে পরিবর্তন। বিশ্বকাপ খুব একটা ভালো না গেলেও এই সিরিজেই তৃতীয় বাংলাদেশি হিসেবে টানা 2 সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তামিম ইকবাল। 3 ম্যাচে 312 রান করে হয়েছেন সিরিজ সেরাও। ফলে র্যাঙ্কিংয়েও বেশ এগিয়েছেন চট্টগ্রামের এই ছেলে। সিরিজ শুরুর আগে ব্যাটসম্যানদের তালিকায় তিনি ছিলেন 49তম স্থানে, সিরিজ শেষে 18 ধাপ এগিয়ে তার অবস্থান 31-এ। তবে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং পেয়েছেন মুশফিকুর রহিম। সিরিজে একটি করে সেঞ্চুরি 50 করায় 12 ধাপ এগিয়ে এই ব্যাটসম্যান উঠে এসেছেন 18তম স্থানে। তবে বিশ্বকাপ ভালো পার করলেও এই সিরিজে রান পাননি মাহমুদুল্লাহ রিয়াদ। এতেই ক্যারিয়ার সেরা 44তম স্থান থেকে তিনি নেমে গেছেন 56-তে। তবে সাকিব আল হাসানের অবস্থান কোনো পরিবর্তন হয়নি। তবে বোলারদের র্যাঙ্কিংয়ে 2 ধাপ এগিয়ে সাকিবের অবস্থান এখন 8 নম্বরে। এছাড়া মাশরাফি 25, সানে 53 ও রুবেল আছেন র্যাঙ্কিংয়ের 57তম স্থানে। দর্শক, আমাদের সাথে কথা বলতে স্টুডিওতে উপস্থিত আছেন হাসিবুল হোসেন শান্ত। আমরা তার সাথে আলোচনায় ফিরছি। শান্ত ভাই, মিশন পাকিস্তান, আমরা যদি বলি যে পাকিস্তানের এগেইনস্টে সিরিজটা খুব ভালোভাবে শেষ হলো, তবে সামনে অনেক চ্যালেঞ্জিং ক্রিকেট আছে। ভারত আসবে, সাউথ আফ্রিকা আসবে। তো বাংলাদেশে আসলে এখন থেকে কি আপনার পরিকল্পনাটা হওয়া উচিত, অথবা বাংলাদেশের সেই সিরিজগুলো নিয়ে আর কতটুকু বা ফেভারিট হিসেবে বা বাংলাদেশ থাকতে পারে সেই সিরিজগুলোতে? পাকিস্তান সাথে জিতে একটা কনফিডেন্স আসছে, বাট আমার মনে হয় যে আসল পরীক্ষা কিন্তু সামনে আসছে। সাউথ আফ্রিকা খুব ভালো টিম, ইন্ডিয়াও খুব স্ট্রং টিম। তাদের সাথে যদি আমরা ভালো করি, এখন পাকিস্তানের সাথে যেই পারফর্ম করছি তার চেয়ে কিন্তু আরো বেটার পারফর্ম করতে হবে, আদারওয়াইজ তাদের সাথে জিতাটা অনেক টাফ হয়ে যাবে। তো আমার মনে হয় যে সাউথ আফ্রিকার সাথে যে সিরিজটা আসছে সেখানে কিন্তু বাংলাদেশের আসল পরীক্ষা আসবে, যে আমাদের ধারাবাহিকতা, আমাদের মন মানসিকতা, আমাদের কনফিডেন্স কতদূর কিভাবে ধরে রাখতে পেরেছে এবং মাঠে কিভাবে অ্যাপ্লাই করবো সেটা কিন্তু সাউথ আফ্রিকার সাথে বোঝা যাবে। অ্যান্ড আই হোপ ভালো করবে বাংলাদেশ। আরেকটি বিষয়, আমাদের সাবেকরা বলেছেন যে বাংলাদেশ আগামী 2-1 বছর বা 2-3 বছরের মধ্যে র্যাঙ্কিং অনেক উপরে উঠে যাবে। এটা কি আসলে মানে কতটা সম্ভব দেখছেন? আসলে বাংলাদেশে পাকিস্তানের সাথে ভালো খেলে আসলে এই এখন বলাটা ভেরি ডিফিকাল্ট। সামনে সাউথ আফ্রিকা আসতেছে, অস্ট্রেলিয়া আসবে, হোম সিরিজে খেলা হচ্ছে। বাইরে যে যদি আমরা আরো বেটার ক্রিকেট খেলতে পারি তাহলে আমাদের র্যাঙ্কিং আমি মনে করি 5 থেকে 6 আসতে পারে, বাট 4 কিন্তু 3 এটা ভেরি ডিফিকাল্ট আসলে এত তাড়াতাড়ি এত উপরে ওঠা। তবে আমরা দেখছি যে বাংলাদেশ এবছর কিন্তু নিজেদের মাটিতে অনেকগুলো সিরিজ খেলবে। সেদিকে কিন্তু আমাদের দলের বাইরে অনেক ক্রিকেটার আছেন যারা জাতীয় দলে ছিলেন, এখন নেই, অনেকেই আছেন। তাদেরকে কি এই সময়টাতে বসিয়ে না রেখে দেশের বাইরে কোনো এ দলের হিসেবে কোনো সিরিজ খেলানোটা কতটুকু ভালো হবে তাদের জন্য বা আমাদের ক্রিকেটের জন্য? আমাদের ক্রিকেটের জন্য অবশ্যই, বিশেষ করে আন্ডার 19 বা এ টিম যারা আছে তাদেরকে, যারা ন্যাশনাল টিমে নেক্সট খেলবে, যাদের নিয়ে চিন্তা করা হচ্ছে যে এদের ন্যাশনাল টিমে নেওয়া হবে, সবারই কিন্তু আসলে ফর্মও এক সময় তাদেরকে আসলে দেশের বাইরে বেশি খেলানো উচিত। সিরিজ বোর্ড থেকে তৈরি করে অন্য দেশের সাথে কথা বলে ওইখানে যদি সিরিজ করানো যায় খুব ভালো, খুবই এটা একটা মানে বাংলাদেশের জন্য খুবই ভালো হবে। বিকজ যে প্লেয়ারগুলি বাংলাদেশের জন্য এসে খেলবে তারা কিন্তু সেট থাকবে, যে তারা বাইরে খেলে আসছে, বাইরে উইকেট কেমন সবকিছু তাদের ব্রেইনে থাকবে, যে এখানে এইভাবে বল করতে হবে, এই দেশে এইভাবে ব্যাটিং করতে হবে। এই জিনিসগুলো যদি আমাদের এজ লেভেল এবং এই টিমে যদি সবসময় বাইরে খেলতে পারে তাহলে বাংলাদেশে এসে তাদের জন্য খেলাটা ভেরি ইজি হবে। আমরা যেমন দেখলাম যে ভাই যে 7 ম্যাচের সিরিজ 6-1 জিতেছে বাংলাদেশের অনূর্ধ্ব 19 দল, দক্ষিণ আফ্রিকার যারা কিনা বিশ্ব চ্যাম্পিয়ন। তো আমরা ঘরের মাঠে আমরা সবসময় ভালো খেলে আসছি বা সব দলই, সেক্ষেত্রে এরকম এ দল বা জাতীয় দল বাইরে কিন্তু আমরা এখন ওরকম সিরিজ পাচ্ছি না। সবসময় কিন্তু আন্ডার 19 টিম ঘোরা মানে দেশের মাটিতে খুব ভালো খেলে। এর জন্যই বলা হচ্ছে যে দেশের বাইরে যদি এই টিমগুলিকে বেশি বেশি খেলানো হয় তাহলে বোঝা যাবে যে আমাদের লেভেলটা কত দূর আছি আমরা। আর আন্ডার 13, আন্ডার 16, আন্ডার 17 যারা আছে তাদেরকে আসলে ওয়ান ডে খেলা টোটালি বন্ধ করে দিয়ে 2 দিনের খেলা, 90 ওভার বা 3 দিনের খেলা বেশি বেশি খেলানো উচিত আমার মনে হয়। মানে সেটা কেন বলছেন যে সেটা আসলে আপনার বেসিক
ক্রিকেটটা যদি আমার স্ট্রং হয়, আমার যদি টেকনিক স্ট্রং হয়, তাহলে কিন্তু আমি কিন্তু পরে আমার ক্রিকেট ক্যারিয়ারটা অনেক লম্বা যাবে, আমি ভালো ক্রিকেট খেলতে পারবো, আমার ভুলের সংখ্যা কম হবে। বিকজ 3 দিনের খেলা টেস্টে, এর জন্য বলা হয় টেস্টে কিন্তু বোঝা যায় একটা টিমের অবস্থান কোথায় যেয়ে দাঁড়িয়েছে। সো ওই ছোট অবস্থা থেকে যদি তারা ওই টেম্পারমেন্টগুলি, ওই টেকনিকগুলি যদি তৈরি করে নিয়ে আসতে পারে, তো তখন দেখা যাবে যে আন্ডার 19, আন্ডার 18 বলেন, ন্যাশনাল টিম বলেন, তাদের অভিজ্ঞতা কিন্তু ছোটবেলা থেকেই রেডি হয়ে আসছে। তাদের ধৈর্য কিভাবে 3 দিনের ম্যাচ, 4 দিনের ম্যাচ কিভাবে খেলতে হবে, কি টেকনিকে খেলতে হবে, তারা কিন্তু তখন থেকেই জানা থাকবে। এবং স্কুল লেভেলে যদি খেলা হয়, স্কুল লেভেলেও করা উচিত যে 2 দিনে 90 ওভারের খেলা হওয়া উচিত, ওয়ানডে খেলা টোটালি অফ। আসলে ক্রিকেটিং শট যারা ক্যালিবার আসছে তারা একটা সময় যে ওইভাবে খেলতে পারবেই, বাট বেসিকটা যদি স্ট্রং থাকে সেটার ক্ষেত্রে কিন্তু এটার কোনো মানে বিকল্প নেই। যার টেকনিক ভালো, যেমন দেখেন মুশফিকের টেকনিক এত ভালো যে সে দিনে দিনে কিন্তু ভালো করছে। সো আমাদের পাইপলাইনে যে প্লেয়ারগুলি আছে তাদেরকে এই ফরম্যাটে যদি বাংলাদেশ বোর্ড করে তাহলে আমার মনে হয় ভালো হবে। আরেকটি বিষয় আমরা কিন্তু দেখি যে একটু টেস্ট বা লঙ্গার ভার্সনের কথা বলছি, যে আমরা জাতীয় লিগে 7টি দল বা 8টি দল 7টি করে ম্যাচ পাই এবং এরপর বিসিএল এ 3টি করে ম্যাচ দেখা যায় যে টোটাল 10টি ম্যাচ। এটা কি একটা টেস্ট প্লেইং দেশের জন্য বা তাদের জন্য 10টি ম্যাচ কি ইনাফ? ঘরোয়া লিগে মাত্র 10টি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলা এক মৌসুমে এনাফ না। যত বেশি খেলবে তত বেশি অভিজ্ঞতা বাড়বে। দেখা যাচ্ছে যে ন্যাশনাল লিগে আমরা যারা পেস বলার আছে, এইবারে আমি শুনেছি যে বেশি হলে 2 ওভার কি 3 ওভার, তারপরে স্পিন বলার চলে আসতেছে। তার মানে কি আমাদের উইকেটগুলি সেরকম না, যে স্পোর্টিং উইকেট না, যে ব্যাটিং করতে পারবে, বোলিংও করতে পারবে। বলাররা, পেস বলাররা একটু সাপোর্ট পাবে বোলিংয়ে, দেখা যাচ্ছে সাপোর্ট পাচ্ছে না, তারা 2 ওভার বেশি হলে তারপরে স্পিন বল চলে আসছে। তো এইগুলা ক্ষেত্রে যদি নজর না দেয় বোর্ড, তাহলে আপনি প্লেয়ার বার করা কিন্তু ভেরি টাফ হয়ে যাবে। শান্ত ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আশা করছি যে কালকে টি-20 ম্যাচ সেটাতেও জয় হবে এবং আপনি যেরকম বললেন যে বাংলাদেশের টেস্টেও আসলে আসল পরীক্ষাটা সামনে টেস্ট ম্যাচ আছে, আশা করছি সেখানেও বাংলাদেশ ভালো করবে। অবশ্যই ভালো করবে। ধন্যবাদ। সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের আগে এই পাকিস্তানের বিপক্ষে 16 বছর জয় বঞ্চিত ছিল টাইগাররা, কিন্তু মাত্র 7 দিনের ব্যবধানে বদলে গেছে পুরো চিত্র। শুধু জয় নয়, সাবেক চ্যাম্পিয়নদের হোয়াইট ওয়াশ করেছে স্বাগতিক বাংলাদেশ। সেই সাথে ম্যাচের সর্বোচ্চ উইকেট শিকারী, সর্বোচ্চ রান সংগ্রহ থেকে শুরু করে সব বিভাগে প্রাধান্য বিস্তার করেছে টাইগাররা। এবারের প্রতিবেদনে থাকছে এমনই কিছু তথ্য। বিশ্বকাপে ভারতের বিপক্ষে বিতর্কিত ম্যাচে স্বপ্ন চুরি হয়েছিল বাংলাদেশের। এছাড়া অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পুরো বিশ্বকাপ জুড়ে বদলে যাওয়া এক বাংলাদেশ দেখেছিল ক্রিকেট বিশ্ব। সেই ধারাবাহিকতায় সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে টাইগাররা। একপেশে সিরিজে সব বিভাগে প্রাধান্য বিস্তার করেছে টাইগাররা। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক টাইগার ওপেনার তামিম ইকবাল। বিশ্বকাপের পর ঘরের মাঠে বাজে সময় পার করা এই বাঁহাতি ব্যাটসম্যান ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন প্রথম ম্যাচেই। প্রথম বাংলাদেশি হিসেবে পাকিস্তানের বিপক্ষে তুলে নেন সেঞ্চুরি। দ্বিতীয় ম্যাচে আরও আগ্রাসী ওপেনার টানা আবারও সেঞ্চুরি তুলে নিয়ে তৃতীয় টাইগার ব্যাটসম্যান হিসেবে টানা সেঞ্চুরি রেকর্ড করেন। শেষ ম্যাচে সেঞ্চুরির দেখা না পেলেও 3 ম্যাচে 312 রান নিয়ে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম। দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রান মেশিন মুশফিকুর রহিম। একটি সেঞ্চুরি ও একটি 50 সাহায্যে 220 রান করেছেন তিনি। এদিকে দীর্ঘ 5 বছর পর পাকিস্তানের অধিনায়ক হিসেবে শেষ ম্যাচে সেঞ্চুরি তুলে নেওয়া আজহার আলী রয়েছে তৃতীয় স্থানে, তার সংগ্রহ 209 রান। আর ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকানো সৌম্য সরকার 164 রান নিয়ে রয়েছে চতুর্থ স্থানে। অন্যদিকে বিশ্বের অন্যতম সেরা বোলিং বিভাগ নিয়েও সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারীর আসনটি হারিয়েছে পাকিস্তান। 3 ম্যাচে 6টি উইকেট নিয়ে আসরের সেরা বোলার টাইগার স্পিনার আরাফাত সানি। 5 উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টাইগার পেসার রুবেল হোসেন 4টি উইকেট নিয়ে রয়েছেন তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে রয়েছেন পাকিস্তানের ওয়াহাব রিয়াজ, তার সংগ্রহ 4 উইকেট। এছাড়াও এই আসরে এক ম্যাচে সর্বোচ্চ 6টি ছক্কা হাঁকিয়েছেন সৌম্য সরকার। সবচেয়ে বেশি 2টি ক্যাচ নিয়েছেন নাসির হোসেন। এছাড়াও উইকেট বাই উইকেট জুটিতে সেরা টাইগার ব্যাটসম্যানরা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান হোয়াইট ওয়াশ হওয়ায় হতাশ দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান শাহরিয়ার খান। সফর শেষে এ নিয়ে তদন্ত করা হবে বলেও জানান তিনি। একই সঙ্গে বাংলাদেশ দলের প্রশংসাও করেন পিসিবি প্রধান। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব জানান তিনি। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষেও কখনো হোয়াইট ওয়াশ হয়নি পাকিস্তান, কিন্তু এবার ভিন্ন এক বাংলাদেশের সামনে পড়েছিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা, যাতে হোয়াইট ওয়াশের লজ্জা পেতে হয় দলটিকে। আর এতে সমালোচনায় মুখর পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাও। দলের এমন হার মেনে নিতে পারছেন না বোর্ড প্রধানও। তবে হতাশ হলে অধিনায়ক আজহার আলী সহ নতুনদের
প্রশংসা করেছেন তিনি। দলের অধিকাংশ সদস্য অপেক্ষাকৃত তরুণ হওয়ায় তাদের গড়ে তুলতে আর একটু সময় দরকার বলেও জানান তিনি। সেই সঙ্গে বাংলাদেশ দলেরও প্রশংসা করেন শাহরিয়ার খান। এই সিরিজ শেষে প্রথমবারের মতো ওয়ানডে র্যাঙ্কিংয়ে 8 নম্বরে নেমে গেছে পাকিস্তান। তবে টেস্ট ও টি-20তে এখনও র্যাঙ্কিংয়ের শীর্ষ 5 অবস্থান করছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-19 ক্রিকেট দলের ওয়ানডে সিরিজের খবর। সপ্তম ও শেষ ওয়ানডেতেও জয় তুলে নিয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-19 ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-19 দলকে 1 উইকেটে হারিয়েছে বাংলার যুবারা। টস জিতে আগে ব্যাট করে 6 উইকেটে 232 রান করে প্রোটিয়ারা। জবাবে 9 উইকেট হারিয়ে 2 বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছায় স্বাগতিকরা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে দলীয় 21 রানে রায়ানের উইকেট হারায় প্রোটিয়ারা। এরপর ফক্সক্রফটকে সঙ্গে নিয়ে নতুন জুটি গড়েন রিভালদো। দুজনে মিলে রানের খাতায় যোগ করেন 62 রান। দলীয় 116 রানে রিভালদো 30 ও ফক্সক্রফট 49 রান করে আউট হবার পর দলের হাল ধরেন পিটার ও গেলিয়াম। শেষ পর্যন্ত গেলিয়ামের 53 ও পিটারের 32 রানের উপর চড়ে 6 উইকেটে 232 রানের পুঁজি পায় সফরকারীরা। জবাবে ব্যাট করতে নেমে স্বাগতিকদের শুরুটাও ভালো হয়নি। দলীয় 19 রানে ওপেনার সাইফকে হারায় তারা। এরপর পিনাকের 41 অধিনায়ক নাজমুলের 55 রানের সুবাদে ভালো ভিত পায় টাইগার যুবারা। শেষ পর্যন্ত মেহেদির 61 ও সাইফুদ্দিনের 34 রানে চড়ে জয়ের বন্দরে পৌঁছায় টাইগার যুবারা। বিসিএল এর খবর। ফতুল্লায় তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে উত্তরাঞ্চলের চেয়ে 330 রানে এগিয়ে আছে দক্ষিণাঞ্চল। এদিন প্রথম ইনিংসে আগের দিনে 161 রান নিয়ে দিন শেষ করা উত্তরাঞ্চল শুরুতে ব্যাট করে 235 রানে অল আউট হয়। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 2 উইকেটে 213 রান নিয়ে দিন শেষ করে দক্ষিণাঞ্চল। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আগের দিনের 5 উইকেটে 161 রান নিয়ে দিন শেষ করে উত্তরাঞ্চলের হয়ে এদিন শুরুতে ব্যাট করতে নামেন নাইম ও আরিফুল। দলীয় 211 রানে নাইম 44 ও আরিফুল 42 রান করে আউট হবার পর দলের হাল ধরেন হামিদুল। শেষ পর্যন্ত হামিদুলের 39 রানের সুবাদে প্রথম ইনিংসে 235 রানে অল আউট হয় উত্তরাঞ্চল। আলামিন ও রাজ্জাক নেন 4টি করে উইকেট। এরপর দ্বিতীয় ইনিংসে দক্ষিণাঞ্চলের হয়ে ব্যাট করতে নেমে দলীয় 14 রানে ইমরুল সাজঘরে ফিরলে দলের হাল ধরেন এনামুল ও সৈকত জুটি। দলীয় 101 রানে 54 রান করে সৈকত সাজঘরে ফিরলেও একপাশ আগলে রেখে ব্যাট করতে থাকেন এনামুল। শেষ পর্যন্ত এনামুলের অপরাজিত 96 ও তুষারের অপরাজিত 48 রানে 2 উইকেটে 213 রানে দিন শেষ করে দক্ষিণাঞ্চল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর। লিগে টানা 5ম জয় পেয়েছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বৃহস্পতিবার দিনের একমাত্র খেলায় টিম বিজিএমসিকে 2-1 গোলে হারিয়ে জয় তুলে নেয় মারুফুল হকের শিষ্যরা। এই জয়ে 5 খেলায় 15 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও সুসংহত করল হলুদ জার্সিধারীরা। দেশের ফুটবলের সেরা তারকাদের নিয়ে গড়া শেখ জামাল লিগের শুরু থেকে দৃষ্টিনন্দন ফুটবল শৈলী প্রদর্শন করে ভক্তদের মন মাতিয়েছে বারবার। কিন্তু বিজেএমসির বিপক্ষে লিগের 5ম ম্যাচে খানিকটা ছন্দহীনই ছিল মামুনুল আর জামাল ভুঁইয়ারা। বিজেএমসির বিপক্ষে এদিন ম্যাচের শুরুতেই জামালকে এগিয়ে নেবার সুযোগ পেয়েছিলেন ওয়েটসন, কিন্তু গোলরক্ষককে একা পেয়েও স্কোর করতে ব্যর্থ হলে নষ্ট হয় সে সুযোগ। অন্যদিকে জামালের তারকাখচিত রক্ষণভাগ ভেদ করে ম্যাচের 23 মিনিটে বিজেএমসিকে এগিয়ে দেন নাইজেরিয়ান রিক্রুট স্যামসন ইলিয়াসু। লিগে হতশ্রী পারফর্ম করা বিজেএমসির বিপক্ষে 1 গোলে পিছিয়ে পড়ে তেতে উঠে শেখ জামাল, তাই শোধটাও আসে দ্রুতই। ম্যাচের 33 মিনিটে ডি বক্সের জটলা থেকে গোল করে ম্যাচে সমতা আনেন ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হাইতিয়ান ফরওয়ার্ড ওয়েটসন। দ্বিতীয়ার্ধেও শেখ জামালের উপর প্রভাব বিস্তার করে খেলতে থাকে বিজেএমসি, যাতে গোলের দারুণ কিছু সুযোগও পেয়ে যায় তারা। কিন্তু সেগুলো নষ্ট না করলে নিশ্চিতভাবে লিগের প্রথম জয় পেতে পারত মংক্রা মারমার শিষ্যরা। অন্যদিকে লিগের প্রথম ড্রয়ের সংখ্যা যখন হলুদ জার্সিধারীদের, তখন দলের জন্য ত্রাতা হয়ে আসেন ডার্লিংটন। ম্যাচের 73 মিনিটে মামুনুলের ফ্রিকিক থেকে তার হেড বিজেএমসির জালে জড়ালে উল্লাসে মাতে জামাল সমর্থকরা। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে 2-1 ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফর করতে দেশটির ক্রিকেট বোর্ডকে 2টি শর্ত দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট ইউনিয়ন। বৃহস্পতিবার দেশটির গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। শর্ত দুটির প্রথমটি হচ্ছে আগামী মাসে জিম্বাবুয়ে দল পাকিস্তান সফর করলে এর জবাবে ফিরতি সফরে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে এই বছরের আগস্টে জিম্বাবুয়ে সফর করতে হবে। আর দ্বিতীয় শর্ত হচ্ছে এই সিরিজ থেকে আয়ের 50% লভ্যাংশ জিম্বাবুয়ে ক্রিকেট ইউনিয়নকে দিতে হবে। তবে এ শর্ত পাকিস্তান মেনে নেবে কিনা তা নিশ্চিত করেনি পিসিবি।
উল্লেখ্য, পাকিস্তানের শ্রীলঙ্কা দলের উপর সন্ত্রাসী হামলার পর থেকে দেশটিকে সফর স্থগিত রেখেছে আইসিসি সদস্যভুক্ত দেশগুলো। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর, নাটকীয় ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। প্রথম লেগ গোলশূন্য ড্র থাকা বার্নাবুতে হাভিয়ার হার্নান্দেজের একমাত্র গোলে সেমির টিকিট কাটে মাদ্রিদিস্তানরা। অন্যদিকে আরেক কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লেগে মোনাকোর সঙ্গে গোলশূন্য ড্র করেছে জুভেন্টাস, কিন্তু প্রথম লেগে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠেছে দ্য ওল্ড লেডি অফ তুরিন। গেল বছর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পর রিয়ালের জন্য অভেদ্য দুর্গে পরিণত হয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। কিছুতেই দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ হলো কিছুটা কাকতালীয়ভাবে চ্যাম্পিয়ন্স লিগে। তবে এবার ফাইনালে নয়, সেমিফাইনালের টিকিটের জন্য অ্যাটলেটিকোর বিপক্ষে নাটকীয় জয় তুলে নিয়েছে মাদ্রিদিস্তানরা। কিন্তু বহুকাঙ্ক্ষিত জয়টি পেতে বেশ বেগ পেতে হয়েছে স্বাগতিক মাদ্রিদিস্তানদের, প্রায় ৭৮,০০০ সমর্থককে। অন্যদিকে প্রথম লেগে মোনাকোর বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে স্টেড লুইস স্টেডিয়ামে দ্বিতীয় লেগে কিছুটা রক্ষণাত্মক সফরকারী জুভেন্টাস। আর গোলের জন্য মরিয়া মোনাকো আক্রমণ সানাতে থাকে সফরকারীদের গোলমুখে, কিন্তু ব্যর্থ হয় জুভেন্টাসের রক্ষণ দুর্গে ফাটল ধরাতে। উল্টো ম্যাচের শেষ মুহূর্তে পিরলোর ফ্রি কিক গোলবারে না লাগলে লিড নিতে পারত সফরকারীরা। শেষ পর্যন্ত পুরো ম্যাচে কোনো গোল না হলে প্রথম লেগের ১ গোলের সুবাদে দীর্ঘ ১২ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পায় ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। শায়লা পারভীন, সময় সংবাদ। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। পাশাপাশি খেলার আপডেট পেতে SMS করুন *স্পেস লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর খেলা জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গেই থাকুন সময়।